ইরান আর কতবার বলবে? এবং এটা তো সারা বিশ্বই জানে যে ইরান এটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেনি। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু 2 দিন চীনে থেকে আসলো। কি চুক্তি হচ্ছে? কিছুই হয় না। এটা একটা ট্যুরিজম, একটা ট্যুরিস্ট একটা ট্যুর হলো তাদের। চীন কিন্তু এখনো পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হয়নি। আলোচনাকে ব্যবহার করে তারা চীন ইরানকে হুমকি দিচ্ছে। এটা একটা নতুন একটা অধ্যায়ে প্রবেশ করছে চীন এবং রুশ সম্পর্ক। চর্চা ডিকোডে স্বাগত। একটা বিষয় কি লক্ষ্য করেছেন যে চীনের রাজধানী বেইজিং থেকে অতিথি ফুরাচ্ছেই না। সেই যে গত বছরের শেষ দিক থেকে শুরু হয়েছে, এই অতিথিদের নিয়মিত যাতায়াতে বেইজিং কিন্তু মুখর হয়ে আছে। আর এই অতিথিরা কেউ এমন ছোটোখাটো অতিথি নন। এরা বিশ্বের তাবড় তাবড় দেশের হয় রাষ্ট্রপ্রধান না হলে সরকার প্রধান। তারা বেইজিংয়ে যাচ্ছেন, চীনা রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে চুক্তি করছেন, ভবিষ্যৎ পৃথিবী, ভবিষ্যৎ বিশ্ব কোন দিকে যায় সেটার ব্যাপারেও তাদের আলোচনা হচ্ছে। ঠিক এই রকমই একটা পরিস্থিতিতে এই গত কয়েকদিন আগেই বেইজিং থেকে ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি ঘুরে গেলেন না, সঙ্গে নিয়ে এসেছিলেন এক বিশাল তার মন্ত্রী পরিষদের সদস্য এবং ব্যবসায়ীদের একটা বড় প্রতিনিধি দল। তারা প্রত্যেকে ঘুরলেন, চীনা নেতাদের সঙ্গে কথা বললেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন, আবার ফিরেও গেলেন। তা সেই শুরু হয়েছিল আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী, একের পর এক শেষ ঘুরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। আর আজ এই যে 19 তারিখ মস্কো থেকে বেইজিং সফরে আসছেন ভ্লাদিমির পুতিন। এই যে 2 দিন আগে ট্রাম্প ঘুরে গেলেন, 2 দিন পরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। কি হতে পারে এই বিষয়টি আমরা আজকে একটু খতিয়ে দেখার চেষ্টা করব। এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিডনি থেকে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের দর্শক এবং শ্রোতাদের অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এই একটু আমরা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই বললাম যে বেইজিংয়ে এত জায়গা থাকতে, দুনিয়ার এত বড় বড় জায়গা থাকতে, আগে আমরা দেখতাম যে জেনেভায় আলোচনা হতো বা অন্যান্য নাহলে নিউ ইয়র্কে আলোচনা হতো। এখন সেই জায়গাটি মনে হচ্ছে ধীরে ধীরে কেড়ে নিচ্ছে বেইজিং নিজেই। এই জায়গায় আজ থেকে শুরু হচ্ছে যে শি জিনপিং এবং পুতিনের শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে কি কি ঘটতে চলেছে বা এই সম্মেলনের গুরুত্বই বা কি, আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ একটা বৈঠক। আমরা শীর্ষ পর্যায়ের বৈঠক বলি এটাকে। এই বৈঠকটা কিন্তু শি জিনপিং যখন 2013 সালে তিনি চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন, তারপর থেকে, তার মানে 13 বছর, এই 13 বছরের ভেতরে পুতিনের সাথে তার আলাপ হয়েছে 40 বার, আর এটা হচ্ছে 41 বার। সুতরাং আপনারা দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পারছেন যে এদের দুই নেতার গুরুত্ব কতটুকু, রাশিয়া এবং চীনের মধ্যেকার সম্পর্ক কতটুকু গুরুত্বের। এবং এটা যদি আমি ধরে নেই যে আজকে চীন হচ্ছে হিসাব মতো বলছে দ্বিতীয় বৃহত্তম ইকোনমি, অন্যদিক থেকে রাশিয়ার ইকোনমি এত বড় না হলেও সেও প্রায় তার পারমাণবিক শক্তি থেকে শুরু করে তার যে একটা ভাবমূর্তি, সেটাও কিন্তু একটা পরাশক্তির একটা পর্যায়ে যায়। সুতরাং এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ এই দুই দেশ একটা নতুন একটা বিকল্প একটা বিশ্ব ব্যবস্থার কথা বলে এসছে এবং সেটা তারা কিভাবে বাস্তবায়ন করবে, আমার মনে হয় এই মিটিংটাই সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতেই কিন্তু ফর্মালি যেটা আনুষ্ঠানিকভাবে আমরা লক্ষ্য করছি যে এটা 25 বছর পূর্তি উপলক্ষে, এবং সেই পূর্তিটা উপলক্ষটা হচ্ছে যে রাশিয়ার সাথে চীনের একটা পারস্পরিক
প্রতিবেশীর সাথে একটা বন্ধুসুলভ যে চুক্তি হয় আজ থেকে 25 বছর আগে, অর্থাৎ 2001 সালে, সেই চুক্তি 25 বছর পূর্ণ হচ্ছে এবং সেই কারণেই পুতিনকে ইনভাইট করেছে শি জিনপিং এবং তিনি ওখানে গেছেন। এখন গুরুত্বপূর্ণ দিকগুলো কি? এক নম্বর হচ্ছে যে ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধ এখন বন্ধ আছে, কিন্তু যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এবং তার কারণে হরমুজ প্রণালী নিয়ে একটা সংকট আছে। ওদিকে আমেরিকা পারস্য উপসাগরে অবরোধ সৃষ্টি করে রেখেছে, নৌ অবরোধ। কিউবার মাথায় একটা ঝুলছে একটা শঙ্কা, যে কোনো মুহূর্তে কিউবায় আক্রমণ হতে পারে। ভেনেজুয়েলার কথা আমরা আগেই বলেছি। ইউরোপে একটা মারাত্মক রকমের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেটা হচ্ছে যে ইউরোপ প্রায় যুদ্ধের মধ্যেই আছে রাশিয়ার বিরুদ্ধে এবং সেই যুদ্ধের নানা আলামত আমরা পাচ্ছি, বিশেষ করে যেভাবে ইউক্রেন তার ড্রোন হামলা করছে এবং ওই ড্রোনগুলো তৈরি করছে ইউরোপীয় দেশে, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স বিশেষ করে, এবং বেলজিয়াম এবং হল্যান্ড, এবং আক্রমণগুলোও হচ্ছে তৃতীয় দেশের উপর দিয়ে, যে দেশগুলো হচ্ছে নেটোর সদস্য। এবং রাশিয়া নানাভাবে তাদেরকে বিরত করার চেষ্টা করেছে এবং রাশিয়ার বিরুদ্ধে মস্কোতে বিশেষ করে এবং মস্কোর সংলগ্ন এলাকায় নানাভাবে এই ড্রোন হামলায় মানুষের মৃত্যু হচ্ছে, যারা সিভিলিয়ান, যারা বেসরকারি নাগরিক, এবং যে সমস্ত তেল উৎপাদন এবং তেল শোধনাগার যেগুলো আছে সেখানে আক্রমণ করছে। সুতরাং সার্বিকভাবে রাজনৈতিক পরিস্থিতিটা বিশ্বে কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। সুতরাং এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে রাশিয়া এবং চীন এরা একটা বিকল্প একটা বিশ্ব সম্পর্কের একটা কাঠামো তৈরি করছে এবং ইতিমধ্যে সেই কাঠামোটা তৈরি হয়ে আছে। এবং সেই কাঠামোটা কি, তার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সেই রূপের উপরে ভিত্তি করে পরবর্তীতে কেবল আমেরিকায় না, সমস্ত পৃথিবীর সমস্ত দেশ সেইভাবে চলবে। অর্থাৎ আমেরিকার যে ব্যবস্থাটা আছে, তারা সেটাকে লিবারেল বলে, তারা সেটাকে আইনের শাসন বলে, কিন্তু এগুলো সব বোগাস কথাবার্তা। আসলে বাস্তবে আইনের শাসন নেই, যার শক্তি তারই শাসন চলছে, বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে। সুতরাং সেই দিক থেকে যদি আমরা ভাবি, তাহলে সেই অল্টারনেটিভটা কি? ডোনাল্ড ট্রাম্প যখন শি জিনপিংয়ের সাথে মিলিত হলেন, তখন কিন্তু তিনি 3টা শব্দ ব্যবহার করে তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে সেই বিশ্ব ব্যবস্থাটা কি হবে। সেই বিশ্ব ব্যবস্থাটা হবে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ, তার মানে সম্পর্কটা হবে গঠনমূলক, ধ্বংসমূলক না। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটেজিক, তার মানে হচ্ছে আমরা দিন আনা দিন খাওয়ার মতো করে সম্পর্ক গড়তে চাই না, আমরা চাই একটা স্ট্র্যাটেজিক, একটা দীর্ঘ মেয়াদী একটা প্ল্যানের উপরে ভিত্তি করে। এটা কোনো ট্যাকটিক্যাল ব্যাপার না যে আজকে আমরা একটা ঘটনা ঘটলো সেটার কি সমাধান, এর উপরে ভিত্তি করে মহাদেশীয় এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক তৈরি হওয়ার কথা না। এবং সেই কারণে শি জিনপিং ট্রাম্পকে বলেছিল, আসো আমরা স্ট্র্যাটেজিক দিক নিয়ে আলোচনা করি। আর একটা হচ্ছে স্টেবিলিটি, সেটা হচ্ছে স্থিতিশীলতা। সম্পর্কের ভেতরে ওঠানামা অবশ্যই হবে, কিন্তু তার একটা স্থিতিশীল একটা কাঠামো তৈরি করা। সুতরাং শি জিনপিং কিন্তু এই 3টা জিনিস বলেছেন, কনস্ট্রাকটিভ, স্ট্র্যাটেজিক, স্টেবিলিটি। এটা ডোনাল্ড ট্রাম্পের মাথায় ঢোকেনি আমি শিওর, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সমস্ত দলবল ছিল তাদের মাথায়ও ঢোকেনি। কিন্তু এটাই হতে যাচ্ছে পৃথিবীর নতুন ধরনের সম্পর্ক। এবং এই নতুন ধরনের সম্পর্ক ভিত্তি কি হবে, কেন আমরা গঠনমূলক এবং কৌশলগত এবং স্থিতিশীল করব বা সম্পর্ক করব, তার মূল লক্ষ্যই হচ্ছে যে আমরা মনে করি আজকে বিশ্বে এককেন্দ্রিক বিশ্ব নেই, আমেরিকার দাপটে বিশ্ব চলবে না বা চলছে না, সেখানে বহু দেশীয় এবং বহু কেন্দ্রীয় একটা কাঠামো গড়ে উঠেছে।
সুতরাং সেই কাঠামোটার ভিত হতে হবে এই কনস্ট্রাকটিভ, স্ট্র্যাটেজিক এবং স্টেবিলিটি। এই তিনটা ফর্মুলায়, এই তিনটা ফর্মুলার উপরে ভিত্তি করে নতুন আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠবে। এবং সেই সম্পর্কের কিন্তু একটা এবং এই চীন এবং রাশিয়ার যে সম্পর্ক, সেটাই কিন্তু ওই ধরনের একটা কনস্ট্রাকটিভ, স্ট্র্যাটেজিক এবং স্টেবিলিটির একটা সম্পর্কের একটা কাঠামো দেয়, এবং এটা একটা এক্সাম্পল, একটা উদাহরণ। সুতরাং এটার উপরে ভিত্তি করে নতুন আন্তর্জাতিক সম্পর্ক, এবং তার একটা চেহারাও আমরা পাই, বিশেষ করে ব্রিক্স নামের একটা অর্গানাইজেশন, যেটাতে চীন আছে, যেখানে ভারত আছে, যেখানে রাশিয়া আছে, যেখানে ব্রাজিল আছে, এবং দক্ষিণ আফ্রিকা আছে, এবং এইসব মিলিয়ে 10টা দেশ প্লাস মিলে তারা এই ব্রিক্সটা গঠন করেছে। ব্রিক্সের একটা সংকট চলছে এখন, বিশেষ করে ইরানের যুদ্ধকে কেন্দ্র করে, কিন্তু এখানে এই শি জিনপিংয়ের সাথে পুতিনের আলাপ হবে এই ব্রিক্স নিয়েও, অর্থাৎ এই যে নতুন বহুকেন্দ্রিক বিশ্ব এবং নতুন আন্তর্জাতিক সম্পর্ক এবং নতুন ধরনের অর্থনীতি, এইগুলোকে সব মিলিয়ে একটা আলোচনার একটা ক্ষেত্র হতে যাচ্ছে। সেই কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নতুন ধরনের একটা অর্থনীতি, যে অর্থনীতি কেবলমাত্র পুঁজিবাদের উপরে প্রতিষ্ঠিত হবে না, সেখানে সমাজতান্ত্রিক উপাদানও থাকতে হবে, যেটা আমরা লক্ষ্য করি চীনে এবং রাশিয়াতে। সেই ধরনের একটা কাঠামো, যেখানে মানে লোভ লালসার উপরে ভিত্তি করে অর্থনীতি চলবে না, যেখানে মার্কেটের উপরে ভিত্তি করে চলবে না, সেখানে একটা সুষম, একটা বন্টন ভিত্তিক এবং উন্নয়নের দিকে একটা উন্নয়নধর্মী একটা অর্থনীতি নিয়ে যাওয়া, এটাই হচ্ছে এই শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের মিটিংয়ের। সুতরাং এসব এই দুটো দিক থেকে, একটা হচ্ছে রাজনৈতিক দিক থেকে, আর একটা হচ্ছে নতুন বিশ্বের একটা কাঠামো, যেটা বহুজাতিক বিশ্বের এবং বহুকেন্দ্রিক বিশ্বের একটা কাঠামো তৈরি করা যায় কিভাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, এবং একটা নতুন অর্থনীতির ধাঁচ তৈরি করা, এবং সেটা প্রত্যেকের জন্য একটা উদাহরণ হিসেবে, প্রত্যেকটা দেশের জন্য একটা উদাহরণ হিসেবে তুলে ধরা। এই দুটো দিক সবচেয়ে গুরুত্বের বলে আমি মনে করি। এবং এটা ঘোষণাও করেছে রাশিয়া এবং চীন, যে আমরা বহুকেন্দ্রিক বিশ্ব কি হবে এবং নতুন আন্তর্জাতিক সম্পর্ক কি হবে, তার একটা কাঠামো আমরা দিব এই মিটিং এর পরে। সুতরাং এই দুই দিক থেকে এই মিটিংটা সাংঘাতিক গুরুত্বের বলে আমি মনে করি। হ্যাঁ, তা মিটিংটা তো গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি একটু অতীতে দেখি, তো অতীতে কিন্তু চীন এবং রাশিয়ার মধ্যে সম্পর্কে টানাপোড়েন, সেখানে মানে নানা ধরনের ঝামেলা কিন্তু ছিল। পরে তারা অবশ্য তাদের বর্ডার ডিসপিউট মিটিয়েছে, অন্যান্য কাজ করেছে। এখন কি মানে তারা এই সব ওঠানামার থেকে বেরিয়ে এসে আসলেই তারা কি বিশ্ব নেতৃত্ব, যেটা আপনি গতদিন বলছিলেন যে নতুন বিশ্বে একটা যে অ্যাক্সিস তৈরি হবে, সেই অ্যাক্সিসে চীন, রাশিয়া এবং ইরান তারা নিজেরা এই জায়গায় নেতৃত্ব দিবে, তো সেই বিষয়টা কিভাবে দেখছেন? আচ্ছা, আমি আগে একটু মানে ইতিবাচক দিক নিয়ে আলোচনা করি, তারপরে চীন এবং রাশিয়ার ভেতরে যে সমস্ত গন্ডগোল আছে সেটা নিয়ে আলাপ করব, মানে সংক্ষেপে। আচ্ছা, এখন কি মিল আছে, কি বিষয় মিল আছে? যেমন ধরেন তাইওয়ান ইস্যুটা হচ্ছে চীনের জন্য একটা সাংঘাতিক ব্যাপার। এটা চীনের একটা একেবারে মানে ইন্টেগ্রাল পার্ট, মানে ভৌগোলিকভাবে বলতে পারি যে তাইওয়ান হচ্ছে চীনের অংশ, এবং সেই অংশটা 1949 সালে যখন চীনে বিপ্লব হয় মাও সেতুংয়ের নেতৃত্বে, তখন এটা যে কারণেই হোক না কেন, ঠিক বিচ্ছিন্ন আমি বলবো না, কিন্তু রাজনৈতিকভাবে একটা টানাপোড়েনের ভেতরে ছিল। সেখানে চিয়াং কাইশেক এই তাইওয়ানে যে সেটেল করে মেইনল্যান্ড থেকে পালিয়ে যেয়ে, এবং সেখানে একটা সরকার, ওই যে কুমিংডং যে সরকারটা ছিল চীনে, সেই জাতীয়তাবাদী সরকার, সেটাই সে চালিয়ে যায় ওখানে। সে কারণে একটা আলাদা একটা এন্টিটি বা একটা আলাদা একটা সত্তা হিসেবে তাইওয়ান গড়ে উঠেছে এই 50, 70, 76 বছর ধরে। কিন্তু তার মানে এই না যে তাইওয়ান একটা সেপারেট একটা দেশ। এখন তাইওয়ানকে নিয়ে পশ্চিমা বিশ্বের যে রাজনীতি, সেটা কিন্তু অত্যন্ত সিনিক্যাল বলবো, এবং ডুবিয়াস, এবং এটা একটা ভণ্ডামির একটা ব্যাপার। একদিক থেকে তারা বলছে যে তাইওয়ান হচ্ছে চীনের একেবারে
অঙ্গ প্রদেশ, অন্যদিক থেকে তারা তাইওয়ানকে উস্কে দিচ্ছে যুদ্ধাস্ত্র মারণাস্ত্র দিয়ে এবং সাংঘাতিক রকমের আক্রমণাত্মক মারণাস্ত্র দিয়ে তাকে উদ্বুদ্ধ করছে এবং সেখানে তাকে উস্কে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি করছে। সুতরাং তাইওয়ান সম্পর্কে কিন্তু রাশিয়া এবং চীনের মধ্যে যে বোঝাপড়াটা সেটা কিন্তু অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার, এবং এই কারণে এই দুই দেশের ভেতরে এই তাইওয়ানকে কেন্দ্র করে একটা স্বার্থের একটা মিল আছে বা একটা রাজনৈতিকগত দিক থেকে একটা মিল আছে। আমি আগেই বহুকেন্দ্রিক বিশ্ব সম্পর্কে বলেছি যে হ্যাঁ, সেখানেও এই দুই দেশের ভেতরে একটা মিল আছে এবং তারা এটাকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়, ব্রিক্সটাকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সেই দিকগুলো নিয়ে তাদের ভেতরে মিল আছে। তৃতীয় যে মিলটা সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য নিয়ে, বিশেষ করে ইরান কেন্দ্রিক এই যে গালফ স্টেটের ব্যাপারটা নিয়ে এবং সেই সাথে পারস্য উপসাগরকে নিয়ে। সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে এই দুই দেশ রাশিয়া এবং চীন তারা একমত যে এই মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যে সংকটটা সৃষ্টি করেছে আমেরিকা এবং ইসরায়েল, সেই সংকটের কোনো সামরিক মীমাংসা নেই, এবং এই সামরিক মীমাংসাটা নেই সেহেতু আলাপ আলোচনার মধ্য দিয়েই করতে হবে। কিন্তু যতটুকু দেখা যাচ্ছে যে আমেরিকা এই আলাপ আলোচনার ভেতরে যায় না, তারা কিন্তু ওই যে এককেন্দ্রিক এবং আমেরিকাই হচ্ছে একমাত্র পরাশক্তি এই মানসিকতার দিক থেকে তারা আলোচনা করছে না। তারা বরঞ্চ আলোচনাকে ব্যবহার করে তারা চীন ইরানকে হুমকি দিচ্ছে এবং ইরানকে নির্দেশ দিচ্ছে কি করা, এবং সেই নির্দেশের ভেতরে মূল কথাটাই হচ্ছে তুমি তোমার সার্বভৌমত্ব আমাদের কাছে বন্ধক রাখো, আমরা তোমার দেশ দখল করে সেখানে আমাদের মতো করে একটা সরকার গঠন করব এবং আমরা যা ইচ্ছা তাই আমরা করব। সেটা ইসলামিক রিপাবলিক অফ ইরান থাকবে না, একটা নতুন একটা রেজা শাহ পাহলভির ছেলেকে নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি। এইভাবে তারা ইরানকে দেখতে চায় একটা ইরানে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার এটা একটা তাবেদার একটা দেশ হিসেবে তারা দেখতে চায়। সুতরাং এখানে কিন্তু অত্যন্ত সুস্পষ্টভাবে চীন এবং রাশিয়া দুইজনই বলেছে যে ইরানের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে এবং এই সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন যদি হয় ইরানের, তাহলে সেই সাহায্য দুই দেশই দিবে, এবং শুধু দিবে না, অঙ্গীকারবদ্ধ না, তারা দেয়া শুরু করেছে প্রথম দিন থেকে বা ইভেন যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকে। সুতরাং এটাও একটা তাদের ভেতরে মিল আছে। আর চতুর্থ হচ্ছে ইউক্রেনকে নিয়ে। ইউক্রেনের যুদ্ধটাকে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য চীন কিন্তু অনেকবার নানা ধরনের প্রস্তাব আকারে পাঠিয়েছে বিশ্ব রাষ্ট্রপুঞ্জে এবং বিশেষ করে ইউনাইটেড নেশনসে এবং সিকিউরিটি কাউন্সিলে, এবং সেখানে তাদের প্রত্যেকটা প্রস্তাব নাকচ করে দিয়েছে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব। এবং সেই প্রস্তাবের ভেতরে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই যুদ্ধটা শুরু হয়েছে ন্যাটোর উস্কানির কারণে, এবং সেখানে রাশিয়া বাধ্য হয়েছে এই যুদ্ধটা শুরু করার। সুতরাং এই যুদ্ধটা নিয়ে কিন্তু চীনের সাথে রাশিয়ার একটুখানি মতভেদ আছে এই কারণে যে চীন মনে করে যে এরকম ভাবে আক্রমণ করার আগে আরো একটু সময় নিয়ে ইউক্রেনের সাথে আলাপ আলোচনা করার সম্ভাবনা ছিল কিনা, ওইটুকুর ভেতরেই তাদের ভেতরে একটু পার্থক্য আছে। কিন্তু এটা যে একটা বড় একটা আমেরিকার উস্কানি এবং ইউক্রেনকে প্রক্সি হিসেবে ব্যবহার করে রাশিয়াকে ধ্বংস করা, ক্ষতি করা, তাকে তিন টুকরে বিভক্ত করা, এটা সম্পর্কে কিন্তু চীন যথেষ্ট ভালো জানে এবং বোঝে। সুতরাং এই চারটা ক্ষেত্রে মিল আছে। আর যে অমিলটা যেটা ছিল সেটা কিন্তু ওই 1949 সালে যখন একটা সমাজতান্ত্রিক বিপ্লব হলো তখন থেকেই একটু একটু করে আমরা লক্ষ্য করেছিলাম যে হ্যাঁ, চীনের সাথে রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের তখন একটা মনোমালিন্য এবং একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। বিপ্লব কারা করলো? চীন বলছে বিপ্লব করলো কৃষক সমাজ, চীনের কৃষকরা। আর রাশিয়ার তত্ত্ব হচ্ছে যে না, কৃষকরা বিপ্লব করতে পারে না, সেটা সত্যিকার বিপ্লব হয় না, বিপ্লব করতে গেলে শ্রমিক শ্রেণীর প্রয়োজন হয় এবং যেটা সেখানে নেই। তারপরে ধরেন
এই 1949 সাল থেকে 1976 সাল পর্যন্ত চীন একটা নানা ধরনের একটা উথাল পাতালের ভেতর দিয়ে যায়। গ্রেট লিপ, সাংস্কৃতিক বিপ্লব, এসবগুলো ফেল করে তারপরে তখনই কিন্তু এই চীনের সাথে রাশিয়ার দ্বন্দ্বটা আরো একটু বর্ডার কেন্দ্রিক হয়ে গেল। 1969 সালে একটা খণ্ডযুদ্ধ হলো তাদের ভেতরে। তারপর থেকে কিন্তু তারা বুঝতে পারলো যে না, এটা ঠিক না, এবং 1991 সালে যখন সোভিয়েত রাশিয়ার পতন কমপ্লিট হলো, তখনই কিন্তু তারা বর্ডার ইস্যুটাকে তারা সমাধান করলো। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই যে 1991 সাল থেকে ইয়েলসিনের শাসনামল পর্যন্ত 2000 সাল, এই সময়ে রাশিয়া যে অর্থনৈতিক নীতি অনুসরণ করে সেটা চীন সাংঘাতিকভাবে অপছন্দ করেছিল। কারণ ওই অর্থনৈতিক যে মডেলটা ইয়েলসিনের আমলে রাশিয়াতে প্রবর্তন করা হয়, সেটা কমপ্লিটলি একটা শক থেরাপি নামে, এবং সেই শক থেরাপিটা ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক তৈরি করা একটা কাঠামো, যেটাকে বলে শক থেরাপি। এবং এই শক থেরাপির যিনি প্রণেতা ছিলেন তিনি হচ্ছে জেফ্রি স্যাক্স, এবং তিনি এখন অনেক কথা বলেন, কিন্তু এই শক থেরাপি যেভাবে রাশিয়াকে ধ্বংস করে দিয়েছিল সেটাতে চীন অত্যন্ত উদ্বিগ্ন ছিল। কারণ হাজার হলেও তো চীন রাশিয়ার প্রতিবেশী, এবং একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সেটা দূর থেকে দেখা, এটা কিন্তু একটা সাংঘাতিকভাবে তারা নিয়েছিল। এবং যখন চীন অত্যন্ত সাকসেসফুল ভাবে 1991 সালের মধ্যেই সমাজতন্ত্র এবং পুঁজিতন্ত্রের মধ্যে একটা সমঝোতা করে একটা মিশ্র অর্থনীতি ডেভেলপ করে ফেলেছে, সেটার দিকে না তাকিয়ে ইয়েলসিন সম্পূর্ণভাবে তার দেশের অর্থনীতিটাকে আমেরিকার হাতে সঁপে দিয়ে এমন একটা কলঙ্কময় একটা অধ্যায় রেখে গেল, এবং অর্থনৈতিক বিপর্যস্তর ভেতরে রেখে গেল, এবং একটা রাশিয়া ধ্বংসস্তূপে পরিণত হলো। এই দিকটা চীন কখনো পছন্দ করেনি। এবং এটা পরে ইভগেনি প্রিমাকভ যখন কিছুদিনের জন্য মন্ত্রী ছিলেন, এক বছরের জন্যও না, তখন কিন্তু চীনের সাথে রাশিয়ার সম্পর্কটা অত্যন্ত ভালো হওয়ার পথে যায়, এবং রাশিয়াও বুঝতে পারে যে আমেরিকার সাথে সম্পর্কটা ডেভেলপ করলে তার ভবিষ্যৎ শেষ। এবং ইভগেনি প্রিমাকভই বলেছিল যে রাশিয়া, তোমার উচিত হবে তুমি, চীন এবং ইরান এবং ভারত, এই চারটা দেশ মিলে একটা নতুন একটা ইউরেশিয়ার কাঠামো তৈরি করো, যার উপরে ভিত্তি করে এই যে নতুন বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তৈরি হবে। সুতরাং যেমন আমরা মিল দেখছি, তেমনও কিছু কিছু ক্ষেত্রে তাদের ভেতরে অমিল ছিল, কিন্তু সেটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলে মনে করি না। এখন যে সম্পর্কটা, এটা অত্যন্ত ভালো সম্পর্ক, অত্যন্ত কনস্ট্রাকটিভ সম্পর্ক, এবং এই সম্পর্কটা যদি এগিয়ে যায় তাহলে ওই যে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা হিসেবে যে একটা অল্টারনেটিভ বিকল্প পৃথিবীর হাতে দেওয়া যাবে, সেটা ব্যাপারে আমি সন্দেহ নেই আমার কাছে। তো প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু একটা রাশিয়া থেকে বিরাট বড় লটবহর নিয়ে, মানে তার মন্ত্রিসভার সদস্য, অন্যান্য বড় বড় কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তাদের নিয়েই কিন্তু ঠিক ট্রাম্পের মতো তাদের নিয়ে তিনি বেইজিংয়ে যাচ্ছেন। বলা হচ্ছে বেইজিংয়ে যৌথ ঘোষণাপত্র দেয়া হবে, পাশাপাশি 40টি চুক্তি স্বাক্ষরিত হবে। তো এই 40টি চুক্তির মধ্যে কি কি থাকতে পারে, এর মধ্যে কিছু জানা গেছে? এই 40টা চুক্তির ভেতরে মূলত গ্যাস এবং তেল এক নম্বর, এবং এই গ্যাস এবং তেল সংক্রান্ত যে চুক্তিটা হবে সেটা হচ্ছে সাইবেরিয়া 2, যেটা প্রকল্পটা হাতে নেওয়া হয়েছিল, কিন্তু এই প্রকল্পটা বাস্তবায়ন করতে যেয়ে কিছু কিছু সমস্যা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এবং এই কারণে এই সাইবেরিয়া 2 নিয়ে কিন্তু একটা বড় একটা আলোচনা হতে যাচ্ছে, এবং তারা ইতিমধ্যে আলোচনা শেষ করেছে। শুধুমাত্র সেখানে যে ওই চুক্তিটা মানে স্বাক্ষর করা, ঠিক চুক্তিটা স্বাক্ষরের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে কিভাবে এটাকে ত্বরান্বিত করা যায়, এগিয়ে নেওয়া যায়। বিশেষ করে বর্তমান বিশ্বের যে তেল সংকট এবং নৌ অবরোধ যেভাবে একের পর এক আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব চালিয়ে যাচ্ছে,
এবং আমার একটা শঙ্কা হচ্ছে যে হয়তো 1 মাসের ভেতরে এই বাল্টিক সাগরেও কিন্তু ওই রকমের একটা অবরোধ তৈরি করার চেষ্টা করবে, বিশেষ করে হল্যান্ড, ডেনমার্ক এবং ব্রিটেন এবং আরো কিছু বাল্টিক দেশ মিলে। কারণ তাদের নৌবাহিনী তারা এমন একটা জয়েন্ট একটা কমান্ড গঠন করেছে 10টি দেশ নিয়ে, যে তারা ভাবছে যে বাল্টিক সাগরে যদি রাশিয়াকে আটকে দেওয়া যায় তাহলে তার তেল এক্সপোর্টটা কমে আসবে এবং রাশিয়ার অর্থনীতি আরো ধসে পড়বে। সুতরাং এই যে একটা উত্তেজনাকর একটা সেই জন্য এই যে গ্যাস এবং তেলের জন্য রাশিয়া 2 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন এবং রাশিয়ার জন্য, উভয় দেশের জন্য। সুতরাং এটাকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেটা হচ্ছে একটা ব্যাপার। একটা বিষয় লক্ষ্য রাখা দরকার, আমরা সবসময় বলি যে চীন এই যে বেল্ট অ্যান্ড রোড যে প্রকল্পটা করলো $1 বিলিয়ন, এমনকি প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি একটা যে প্রজেক্ট তারা হাতে নিল, কিসের জন্য? এই প্রজেক্টটা হচ্ছে মূলত স্থলর উপরে, স্থল যোগাযোগটা নিশ্চিত করার জন্য। এই কারণেই যে চীন কিন্তু অনেক আগে থেকে বুঝেছিল যে মালাক্কা স্ট্রেইট বন্ধ হতে পারে, হরমুজ প্রণালী বন্ধ হতে পারে, তারপরে পানামা বন্ধ হতে পারে, আরো বন্ধ হতে পারে এই সুয়েজ খাল। সুতরাং এর একটা অল্টারনেটিভ হিসেবে চীনের যে মানে খনিজ যে তেল এবং গ্যাস বিশেষ করে, এটাকে প্রোটেক্ট করার জন্য কি করা যায় সেটা হচ্ছে স্থল যোগাযোগটা বাড়ানো, এবং সেটাই কিন্তু করছে এখন সাইবেরিয়া 2 এর মাধ্যমে তারা। সুতরাং এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে রাশিয়া থেকে কিন্তু অনেক কিছু চীনে যায় যেগুলো চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভেতরে কিছু খনিজ দ্রব্য যেমন নিকেল। এই নিকেল কিন্তু এখন $1 বিলিয়ন থেকে $1.5 বিলিয়ন একটা বাণিজ্য পণ্য, এবং এটা গত 4 বছরে এটা দ্বিগুণ হয়েছে। অর্থাৎ এখন যে পরিমাণে রপ্তানি করছে রাশিয়া চীনে, সেই নিকেলের রপ্তানি 2 গুণ বেড়ে গেছে। এর সাথে আছে কপারের গুরুত্ব আমরা জানি কি, সেই কপারেরও প্রায় এখন $3 থেকে $4 বিলিয়ন একটা ট্রেড হচ্ছে চীনের সাথে, এবং এটার পরিমাণ বৃদ্ধি পেয়েছে অর্ধেকেরও বেশি। অ্যালুমিনিয়ামও যাচ্ছে রাশিয়া থেকে চীনে, এবং অ্যালুমিনিয়াম আপনি জানেন যে এটা বিমান তৈরির জন্য আরো অন্যান্য অনেক আনুষঙ্গিক জিনিসপত্র তৈরির জন্য প্রয়োজন হয়। সুতরাং এই তিনটা মানে খনিজ সম্পদ, এটা হলো একদিকে। এর সাথে আরো কি কি যোগ করা যায় সেটাও তারা দেখবে। আর একটা হচ্ছে কৃষি পণ্য। চীন কৃষি পণ্যের উপরে নির্ভরশীল, বিশেষ করে এতদিন ছিল সে নির্ভরশীল ছিল ল্যাটিন আমেরিকার উপরে এবং আমেরিকার উপরে, যুক্তরাষ্ট্রের উপরে। যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে সয়াবিন পেত, কিন্তু ওই যে যখন ট্যারিফ যুদ্ধ শুরু হলো তখন চীন ওই সয়াবিন আমেরিকা থেকে আমদানি না করে ব্রাজিল থেকে নেওয়া শুরু করলো। এমনকি কফিও কিন্তু আমেরিকা বন্ধ করে দিল ট্যারিফের কারণে, এবং সেই কফিটাও আসা শুরু করলো ব্রাজিল দিয়ে। সুতরাং এই কৃষি পণ্যের ব্যাপারে একটা বিশাল ধরনের একটা চুক্তি হতে যাচ্ছে। আর একটা চুক্তি হচ্ছে সারের ক্ষেত্রে। রাশিয়া হচ্ছে আমার মনে হয় যে সবচেয়ে বেশি সার উৎপাদন করে পৃথিবীতে। যদি সবচেয়ে বেশি না হলেও প্রথম স্থান না হলেও তার স্থান দ্বিতীয়, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। সুতরাং এই সার কৃষি উৎপাদনের জন্য কতটুকু গুরুত্বের আমরা জানি, এবং এই সার চীন চায় আরো বেশি মাত্রায় বেশি করে চীনে যাক রাশিয়ার সার, সেটার একটা ব্যাপার। আর একটা হচ্ছে তেলের বীজ। তেলের বীজ হচ্ছে তেল উৎপাদনের জন্য, তেল তৈরির জন্য, বিশেষ করে ভোজ্য পণ্য হিসেবে তেলের ব্যবহারটাকে চীনে এখন প্রচুর পরিমাণে বাড়ছে। এটা সে কারণে তেলের বীজ আরো কিভাবে বেশি করে চীনে রপ্তানি করা যায় সেদিকটাও তাদের মাথায় আছে। এছাড়া আছে সামরিক দিক থেকে যোগাযোগ, সামরিক সহযোগিতার সংক্রান্ত চুক্তি হবে, আরো চুক্তি হবে বিমান তৈরির ক্ষেত্রে। যে ইনিশিয়েটিভ তারা নিয়েছিল, উদ্যোগ নিয়েছিল, সেটাকে আরো কিভাবে ত্বরান্বিত করা যায়। বোয়িং কোম্পানি ট্রাম্পের সাথে গিয়েছিল চীনে, কিন্তু লক্ষ্য করা গেল যে
তেমন কিছুই কোনো হয়নি কিছু। চীনও কিছু বলে না, ওই যে 200 প্লেন তারা কিনবে বোয়িং কোম্পানি থেকে, সেরকমের এখন কোনো কিছুই শোনা যাচ্ছে না। কারণ চীন কিন্তু এখনো পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হয়নি, কিছুটা গ্যাপ আছে। আর রাশিয়া তো এখন ইতিমধ্যে ওয়াইড বডিড যেটাকে বলে এয়ারক্রাফট তৈরি করছে, যাত্রীবাহী ইয়ে তৈরি করছে। সুতরাং এই দুই দেশের মধ্যে নানা ধরনের সহযোগিতা এবং সম্পর্কের ভিত্তি ইতিমধ্যে আছে। সেটাকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় এবং ত্বরান্বিত করা যায়, সেটাই হচ্ছে আমার মনে হয় পুতিনের সফরের যে সমস্ত 40টা চুক্তি হবে তার ভেতরে এইগুলো হচ্ছে প্রধান। আরো বাদবাকি চুক্তি আছে, দুই সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক কিভাবে ডেভেলপ করা যায়, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অনেক দিক থেকে নানা এই 40টা চুক্তি হবে। এবং আপনি লক্ষ্য করে দেখেন, একটুখানি কম্পেয়ার যদি করা যায়, যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু 2 দিন চীনে থেকে আসলো, কি চুক্তি হচ্ছে? কিছুই হয় না। এটা একটা ট্যুরিজম, একটা ট্যুরিস্ট একটা ট্যুর হলো তাদের। কিন্তু রাশিয়ার সাথে যে চুক্তিটা হচ্ছে সেটা 2 থেকে 3 থেকে 4 মাস ধরে এই চুক্তিগুলোকে ফাইন টিউন করা, কিভাবে একদম কারেক্টলি সব দুই দেশের স্বার্থকে রক্ষা করে চুক্তিগুলো যেন হয়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং এটা একটা নতুন একটা অধ্যায়ে প্রবেশ করছে চীন এবং রুশ সম্পর্ক। তো এই যে একটা নতুন অধ্যায়ের মধ্যে, যে এই অধ্যায়ের একটা অনুষঙ্গ যে জিনিসটা হতে পারে বা নিশ্চিতভাবেই একটা বড় অনুষঙ্গ, সেটি হচ্ছে ইরান। ইরান নিয়ে মানে দুই নেতার মধ্যে, পুতিন এবং শি, দুই রাষ্ট্রনেতার মধ্যে কি ধরনের আলাপ হতে পারে, বা তারা কি 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 কীরকমভাবে ইরানের সমর্থনে বা ইরানের পাশে এসে দাঁড়াতে পারেন? ইরানের পাশে দাঁড়ানোর তারা যে রাজনৈতিক সাপোর্টটা নানাভাবে ঘোষণা করেছে সেটা সম্পর্কে আমরা জানি। ইরানের যে অবস্থাটা এখন সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আজকেই বোধহয় বা গতকালকে বলেছে যে আমি তো 2 দিনের ভেতরে যুদ্ধ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর করছি না, কারণ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব এমিরাত আমাকে অনুরোধ করেছে আমি যেন যুদ্ধ এখনই শুরু না করি। আলাপ আলোচনাকে আরেকটু সময় দেয়া হোক, আলোচনার মাধ্যমে চুক্তি একটা সই করার একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা দেখি, এবং সেই কারণে এখন তিনি স্থগিত রেখেছেন এই আক্রমণটা। এবং এর পাশাপাশি কিন্তু তিনি নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন ঠিক একইভাবে, এবং ওই হুমকির কোনো মাথামুন্ডু আমি খুঁজে পাই না। একবার বলছে যে আমি ইরানকে গুড়িয়ে দিব, আরেকবার বলছে যে না, ইরানের সাথে আমাদের আলোচনা হচ্ছে। এই আলোচনার যে ভিড়টা ছিল সেটা হচ্ছে একেবারে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমেরিকা 5টা শর্ত দিয়ে ইরানকে জানিয়েছিল যে কি কি মানে কি চাই আমেরিকা ইরান থেকে। এবং তার ভেতরে প্রথম শর্ত ছিল যে একমাত্র নিউক্লিয়ার একটা কেন্দ্র রাখতে পারবে ইরান। দ্বিতীয় হচ্ছে 433 কেজি যে 60% উৎকর্ষী সাধন করা যে ইউরেনিয়াম, সেটা আমেরিকার হাতে তুলে দিতে হবে। যুদ্ধে সে ক্ষতিপূরণ যেটা চেয়েছে ইরান সেটা দেবে না। ফ্রোজেন যে অ্যাসেট আছে কয়েক ট্রিলিয়ন ডলারের, সেই অ্যাসেটটা তারা ফ্রিজ করে রাখবে, হিমায়িত করে রাখবে, সেটাও দেবে না। এবং স্যাংশনের কোনো রিলিফ নাই। একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার, সেটা হচ্ছে যে স্যাংশন কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি স্যাংশন আর একটা হচ্ছে সেকেন্ডারি স্যাংশন। এই 2 স্যাংশনের সেকেন্ডারি স্যাংশনটা হচ্ছে অন্য কোনো দেশ যেন ইরানের সাথে ব্যবসা না করে, আর প্রাইমারি স্যাংশনটা হচ্ছে আমেরিকার কোনো কোম্পানি যেন ইরানের সাথে ব্যবসা বাণিজ্য কিছুই যেন না করে। এই প্রাইমারি স্যাংশনটাই হচ্ছে মূল, যতটুকু না সেকেন্ডারি স্যাংশন। সুতরাং ইরানের অর্থনীতি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই প্রাইমারি স্যাংশনের জন্য। যখন 2015 সালে যখন জেসিপিও যে চুক্তিটা হয় বারাক ওবামার সাথে, তখন কিন্তু আংশিকভাবে এই সেকেন্ডারি স্যাংশন তুলে নিয়েছিল আমেরিকা, না পশ্চিম ইউরোপ। কিন্তু আমেরিকা কিন্তু কখনোই এই প্রাইমারি স্যাংশনটা তুলে নেয় নাই। প্রাইমারি স্যাংশন তুলে নেওয়ার জন্য ওই ডোনাল্ড ট্রাম্প তার সিগনেচার দিলেই হয়ে যায়, কিন্তু সেকেন্ডারি স্যাংশন তুলতে গেলে সিনেটের বা কংগ্রেসের অনুমতি লাগে। সুতরাং এটা যদি ট্রাম্পের কোনো সদিচ্ছা থাকতো
যে এই স্যাংশনটা তুলে নিই আমি এবং একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করি, তারপরে আলোচনা হোক ইত্যাদি ইত্যাদি হোক, সেটা না করে সে এই স্যাংশনটা তুলবে। সুতরাং এই 5টার এগেনস্টে এখন এখন ইরান তার 15টা দাবি সম্বলিত একটা প্রস্তাবনামা আমেরিকাকে পাঠিয়েছে, আমেরিকার হাতে গেছে, পাকিস্তানের মাধ্যমে জানি না আমরা। সুতরাং এইরকম একটা, এবং ইরান কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আমরা 12 বছরের ভেতরে একটা শর্তবদ্ধ হতে চাই যে 12 বছর পর্যন্ত আমরা কোনো এনরিচ করব না, আমরা ইউরেনিয়াম উৎকর্ষী সাধন করব না, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে 12 বছর। এটা একটা সাংঘাতিক একটা কনসেশন কিন্তু ইরানের পক্ষ থেকে। সুতরাং এই কনসেশনটাকে ধরে আমেরিকা যদি সত্যিকার অর্থে যদি চাইতো যে হ্যাঁ ইরানের সাথে একটা সমঝোতা করে এটার মিটমাট করা, মীমাংসা করা, তাহলে কিন্তু এটাকে ধরেই কিন্তু তারা এগোতে পারত, কিন্তু তারা সেটা করছে না। এবং তারা নিউক্লিয়ার ওয়েপন সম্পর্কে যেটা বলছে আমেরিকা যে নো নিউক্লিয়ার ওয়েপন্স, এটা তো ইরান তো বলে এসছে যে সেই 2015 সাল থেকে যে আমাদের একটা ফতোয়া আছে, আমাদের একটা ধর্মীয় দিক থেকে আমাদের একটা নিষেধাজ্ঞা আছে যে আমরা কখনোই না আমরা নিউক্লিয়ার ওয়েপন আমরা চাই না। সুতরাং এটা নিয়ে আমেরিকা বারবার যদি বলে যে হ্যাঁ তুমি বলো যে নিউক্লিয়ার ওয়েপন তুমি চাও না, ইরান আর কতবার বলবে? এবং এটা তো সারা বিশ্বই জানে যে ইরান এটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেনি, এই কারণে যে তাদের একটা ফতোয়া আছে। আর একটা হচ্ছে যে ইসরায়েল যেটা চায় সেটা হচ্ছে যে কোনো এনরিচমেন্ট হবে না, উৎকর্ষী সাধন হবে না ইউরেনিয়ামের। তার মানে সুতরাং এই দুই মিলিয়ে আমেরিকা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে যেখানে আলোচনা হবে না, যেখানে যুদ্ধ ছাড়া আর কোনো ইয়ে নাই। কিন্তু যুদ্ধ যদি হয় তাহলে এই যে সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এবং কুয়েত এবং কাতার, তারা জানে যে তাদের অবস্থা খুব খারাপ হবে, কারণ এই যুদ্ধ ওই আগের যে 40 দিনের যুদ্ধ হয়েছে সেরকম যুদ্ধ হবে না, এর মাত্রা আপনি 4 গুণ বাড়িয়ে দিন, তাহলে সেটা যেটা হবে সেটাই হবে পরবর্তী যুদ্ধ। সুতরাং এই পরিপ্রেক্ষিতে এই শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন এই দুজন বৈঠকে মিলেছে এবং তারা যেটা বলবে সেটা হচ্ছে যে আমেরিকা তুমি তোমার আক্রমণের চিন্তা ভাবনা বাদ দাও, ওই আক্রমণ করে কিছু হবে না, সামরিক দিক থেকে এর কোনো সমাধান নেই, যে সমাধানটা আছে সেটা হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে। এবং ইরান কিন্তু ইতিমধ্যে একটা ইঙ্গিত দিয়েছে, ওই যে 430 কেজি যে উৎকর্ষীকৃত ইউরেনিয়াম যেটা আছে ইরানের হাতে, সেটা সে রাজি হয়েছে। এটা ইরানের মুখ দিয়ে আসেনি, কিন্তু পরোক্ষভাবে ইরান জানিয়েছে যে এটা তারা রাশিয়ার হাতে হস্তান্তর করতে প্রস্তুত, আমেরিকার হাতে কোনোভাবেই না। সুতরাং এটাকে ধরেও তো কিন্তু একটা আলোচনা করা যায়, সূত্রপাত করা যায়। সুতরাং এই 12 বছরের এনরিচমেন্ট হবে না এবং এই তারা সহস্তে এই 430 কেজি ইউরেনিয়াম রাশিয়া দিবে এবং রাশিয়া সেটাকে তার হেফাজতে রাখবে, এই রকমের একটা অ্যারেঞ্জমেন্টের ভেতর দিয়েই কিন্তু অগ্রসর হওয়া যায়। সুতরাং চীন এবং রাশিয়া পুনরায় উল্লেখ করবে যে না, যুদ্ধ না, এই কিভাবে এই সমঝোতার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, সত্যিকার ডিপ্লোম্যাটিক ওয়েতে, পদ্ধতিতে এটার একটা সমাধান করা। এবং তার জন্য কি প্রয়োজন? তার জন্য উইটকফ বা কুশনারের মতো যারা অজ্ঞ এবং যাদের কোনো অভিজ্ঞতা নেই নেগোসিয়েশন করার বা পারমাণবিক অস্ত্র কি তার টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে। সুতরাং একটা সত্যিকার অর্থে একটা বিশেষজ্ঞ বাহিনী পাঠিয়ে যদি আমেরিকা যদি চায় তাহলে এর সমাধান ওইভাবে আলাপ আলোচনার মাধ্যমে সে করতে পারে। এই কথাটাই আবার পুনর্ব্যক্ত করবে রাশিয়া এবং চীন তাদের ডিপ্লোম্যাটিক ওয়েতে। ধন্যবাদ অধ্যাপক খান। চর্চায় আজ এখন এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।